Already, probably this is our second podcast ভিডিও যেটাই বলেন, অনেকে হয়তো পডকাস্ট কি জানে না। পডকাস্ট বেসিক্যালি একটু বড় থাকে ভিডিওটা নর্মালি, এবং আগের ভিডিওটাতে আমরা জেনারেলি ওভারঅল আইএলস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি। আমরা একটু স্পেসিফিক জায়গাতে ফোকাস করতে চাই আজকে, যেটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ স্ট্রাগল করে, সেটা হলো রিডিং অর আইএলসের রিডিং মডিউল। সো আজকে রিডিং নিয়ে কথা বলবো, নর্মালি ক্যাজুয়াল যে ধরনের কথাবার্তা হয়। তো আমার সাথে শাহাব আছে। শাহাবকে সবাই চিনে, আমাদের ট্রেনার, HTSIT ট্রেনার, এবং এটা বারবার বলতে হবে না, হি অ্যাচিভ লাইক 8 in IELTS। এবং যারা জানে না, স্পেশালি ইন IELTS রিডিং মডিউল হি অ্যাচিভড 8.5। সো ইটস হিউজ। 8.5 দ্যাট মিনস তুমি 40টা থেকে 38টা 39টা কোয়েশ্চেন কারেক্ট করতে পারছো, 37 to 38, 37 to 38, right? So how did you manage to get like 8.5 in IELTS reading? ফার্স্ট অফ অল যে কোনো জিনিস অ্যাচিভ করতে প্রচুর প্র্যাকটিস লাগে। সো ডেফিনেটলি আইএলটিএস পরীক্ষার আগে প্র্যাকটিস অনেক ছিল, আমার প্রচুর প্র্যাকটিসে দিয়েছিলাম। সো এটা একটা ফ্যাক্টর ছিল। আর অন্য একটা ফ্যাক্টর ছিল যে প্রচুর পড়ার কারণে কম্প্রিহেনশন লেভেলটা আগে থেকেই আমার একটু ভালো ছিল। প্লাস আমি যেহেতু প্রচুর পড়তাম, সেক্ষেত্রে পড়ার সময় কিন্তু শুধু পড়লেই হয় না, পড়ার কিন্তু অনেক টেকনিক আছে। যেমন আমি একটা জিনিস কত দ্রুত স্ক্যান করতে পারতেছি, একটা পেজ আমার পড়ার দরকার নাই, সেক্ষেত্রে আমি যে চ্যাপ্টারটা আমি অ্যাভয়েড করতে ওই চ্যাপ্টারটা আমি অ্যাভয়েড করার জন্য আমি দ্রুত একটা স্ক্যান করে আমি পরের পেজে চলে যাচ্ছি, কিছু জায়গায় আমি ইনফরমেশন খুঁজতেছি। সো প্রচুর পড়ার কারণে অনেক কিছু স্কিল ডেভেলপ হয়, যেটা আমার হয়েছিল। সো এটার কারণে এই স্পিকিং মডিউলটা আমার জন্য তুলনামূলক কিছুটা সহজ হয়ে গিয়েছিল। রিডিং মডিউলটা তুলনামূলকভাবে সহজ হয়ে গেছে। বেসিক্যালি আমরা যখন এই ভিডিওগুলো করার ট্রাই করবো, আমরা একটু ফ্যাক্টস শেয়ার করার ট্রাই করবো। এখানে কোনো মার্কেটিং গিমিক থাকবে না, কারণ আমাদের এই ভিডিওগুলোর কারণ ডেফিনেটলি আমরা নরসিংদীকে ফোকাস করেই করে থাকি, এবং যারা এখন অ্যাডমিশন নেবে, যারা আইএলটিএসের জন্য প্রিপারেশন নেবে, যারা উইদিনই 6 মান্থস পরীক্ষা দেবে, তাদের জন্য না। বাট যারা চিন্তা করতেছে যে আমার রিডিংটা কীভাবে ইমপ্রুভ করা যায়, আমার রিডিংটার ফ্যাক্টসগুলো কীভাবে করলে ইমপ্রুভ হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকেও হয়তো আইএলটিএসের ব্যাপারে যখন আইএলটিএস রিডিং মডিউল আসে তখন চিন্তা করে যে অনেক তো ইউটিউবে দেখি শুধুমাত্র স্ট্র্যাটেজি এবং টেকনিক ফলো করলেই আমি আইএলটিএস রিডিংয়ে 7+ পেয়ে যাবো। দ্যাটস নট ট্রু। সো ওই ধরনের মার্কেটিংগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা একটু ফ্যাক্টসগুলো নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি রিডিংয়ে 7+ পেতে হলে আপনার তার আগের স্টেপটা কী হওয়া উচিত। সো তুমি যদি বলতা একটু আমাকে, যে তুমি তো ক্লাস করাচ্ছ, আমিও ক্লাস করাচ্ছি, আমরা জানি যে স্ট্রাগলটা কোন জায়গায়, বাট তুমি যদি একটু শেয়ার করতে, যখন আইএলটিএস আমরা রিডিং মডিউলটা স্টার্ট করানো আমাদের প্রিপারেশন কোর্সে, বেশিরভাগ স্টুডেন্টের অ্যাকচুয়ালি স্ট্রাগলটা কোথায় থাকে, কোথায় তারা বেশি কনফিউজ থাকে? সো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হলো যে আসলে তারা একটা জিনিস পড়ার পরে আসলে বুঝলো না এটা আসলে মিনিংটা কি। সো দেখা গেল যে আমার সিম্পল সেন্টেন্স যখন থাকে 5-7টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স, ইজিলি এটার মিনিংটা বোঝা যায়, কিন্তু একটা সেন্টেন্স যখন 2-3-4 লাইন লম্বা হয় তখন আসলে এটা থেকে মিনিংটা বের করাটা অনেক কঠিন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মিনিংটা আমরা বুঝতে পারি না। সো এইটা একটা প্রবলেম হয়। আরেকটা প্রবলেম হয় রিডিংয়ে, যেহেতু আমাদের 3টা প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজে অনেক প্রায় 1000 ওয়ার্ড করে থাকে। সো 2500-3000 ওয়ার্ড পড়া 1 ঘন্টা সময়ের মধ্যে, তখন আসলে ওই যে টাইম ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, কোনটা আমি আগে শুরু করবো, কোনটা শেষ করবো, কতটুকু সময় দিব। আর একটা সময় যে প্রশ্নের অ্যান্সার খুঁজতে গিয়ে আমরা আসলে কোনো প্যাটার্ন ফলো করি না, আমরা একদম র্যান্ডমলি খুঁজতে থাকি জিনিসটা। সো এইটার কারণে অনেক এই প্রবলেমগুলো হয় আর কি। আমি যদি একদম মেজর প্রবলেম বলি, আমরা পড়ে বুঝতে পারি না, এটাই একদম মেইন প্রবলেম। আমার মনে হয় তোমার সাথে আমি এগ্রি করি যে এরা বলে যে আমার কাছে এনাফ সময় নাই, আমি 3টা প্যাসেজ কমপ্লিট করতে পারি না। ডাজন্ট ইট টেল যে ওদের কম্প্রিহেনশন লেভেল অনেক পোর? কম্প্রিহেনশন লেভেল পুয়ার, বাট এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে তারা আসলে অনেকে জানে না কিভাবে পড়তে হয়। যেমন একটা সায়েন্সে একটা টার্মই আছে স্পিড রিডিং নামে, অনেকে যদি অনলাইনে সার্চ করে
স্পিড রিডিং নিয়ে কিন্তু অনেক বই আছে, টনি বুজনের একটা বই আছে স্পিড রিডিং নিয়ে। তো অনেক টেকনিক আছে আমরা কিভাবে পড়বো, কোন আমাদের চোখ কিভাবে ঘুরবে, আমরা কিভাবে স্ক্যান করব, কিভাবে স্কিম করব, আমরা পড়ার সময় আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে সেটাকে বলে সাবভোকালাইজেশন। আমরা সাবভোকালাইজেশনটা বাদ দিতে হবে, আমাদের একটা অভ্যাস, আমরা একটা জিনিস পড়ি আবার মনে মনে সেটা ওয়ার্ডটা আবার উচ্চারণ করি, এতে করে কি হয়, এতে করে পড়ার স্পিডটা কিন্তু কমে যায়। তো আমাদের সাবভোকালাইজেশন বাদ দিতে হবে। সো পড়ার জন্য কিন্তু ওয়ে আছে কিভাবে দ্রুত পড়া যায়। অ্যাবসলিউটলি। সো যারা ভিউয়ার্স আছে এখানে, ওই যে আপনারা বলেন যে আমি প্যাসেজ বুঝতে পারি না, আমার সময় আমি 3টা প্যাসেজ 1 আওয়ারে কমপ্লিট করতে পারি না, এগুলো অ্যাকচুয়ালি নট দ্য রিজন, রাইট? দিস আর দ্য প্রবলেমস এই কারণে হচ্ছে, কারণ হলো আপনার পড়ার অভ্যাস নেই, রিডিং পড়ার অভ্যাস নেই। আপনার হয়তো মুভি দেখেন, রাইট? আপনারা হয়তো নেটফ্লিক্স দেখেন, বাট বই পড়া, নিউজ পেপার পড়া এগুলার অভ্যাসটা নেই, রাইট? একটা পয়েন্ট আমি মেনশন করব, আমরা যখন বই পড়তে বলি, অনেকে আছে যে বই পড়ার অভ্যাস আছে, অনেকে স্টুডেন্ট আছে যে বই, হ্যাঁ আমি তো নোবেল পড়ি কিন্তু আমি আইএলটিএস এ আইসা আসলে পারতেছি না। এর কারণ হচ্ছে মানুষ যখন এক টাইপের জিনিস পড়ে, ওই টাইপের জিনিস পড়ায় সে অভ্যস্ত হয়। এখন একটা মানুষ নোবেল পড়ে, সে গল্প পড়ে অভ্যস্ত, কিন্তু আইএলটিএস প্যাসেজে আসলে কোনো একটা রিসার্চ টপিক বা একটু এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে একটু সায়েন্টিফিক টপিক আসলো, তখন আসলে সে জিনিসটা ম্যাচ করতে পারে না। তো এই কারণে অনেকে যাদের পড়ার অভ্যাস আছে তাদের যেটা উচিত যে পড়ার অভ্যাস শুধু একটা টপিকে সীমাবদ্ধ না রেখে তারা যখন ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পড়বে, তাদের এক্সপোজারটা বাড়বে, তখন তারা বিভিন্ন ধরনের লেখা আইডেন্টিফাই করতে পারবে, পড়াটা বুঝতে পারবে। এক টাইপের পড়ায় সীমাবদ্ধ থাকা উচিত না যে আমি নভেলে পড়ি, নভেলই পড়ি, আমি কবিতার বই পড়ি, শুধু কবিতার বই পড়ি, এমন যাতে না হয়। ভিন্ন ভিন্ন টপিকের বই পড়লে এক্সপোজারটা বাড়ে। তুমি একটু যদি সাজেশন দিতা, এবং আমি জানি এটা আমিও ফিল করি, যে লেটস সে কেউ হয়তো 1 বছর পর আইএলটিএস দিবে এবং জানে সে রিডিংয়ের অবস্থা তার খারাপ, তাকে স্টেপ বাই স্টেপ কী সাজেশন দিবা যে কোন রিসোর্সগুলো পড়বে, এবং পড়ার সময় প্রথম থেকে আমি বলেই নেই যে প্রথম দিকে হয়তো স্পিড রিডিংটাকে ফোকাস না করে আমি পড়ে একটা লাইন বুঝতে পারি কিনা এইটার দিকে ফোকাস করা। তো তুমি যদি একটু স্টেপ বাই স্টেপ বলতা যে 1 বছরে তারা কিভাবে রিডিংটাকে ইমপ্রুভ করতে পারে, আমি যদি একদম নিচ থেকে শুরু করি, যেহেতু একদম যারা বেসিক থেকে শুরু করে তাদের মানে রিডিং এর কোনো অভ্যাসই নাই তার, তো ফার্স্ট অফ অল সে এমন জিনিস পড়বে যে জিনিসটা পড়া ইজি। সে একদম ইজি কোথায় আছে, নর্মালি আমাদের নিউজ পেপারগুলো কিন্তু খুব ইজি ইংলিশে লেখা হয়, খুব জটিল ইংলিশ লিখে না, নর্মাল যে নিউজগুলো হয়, সো নিউজ পেপার দিয়ে সে শুরু করতে পারে। তারপরে অনলাইনে তার যেই বিষয় পছন্দ ওই বিষয়ে কিন্তু অনেক ব্লগ পাওয়া যায়, আমি তারপরে নিউজ পেপারের পরে ব্লগ পড়তে পারি, ব্লগ পড়ার পরে আচ্ছা আমার যখন নোবেল পছন্দ, তারপর আমি সাহিত্য পড়তে যাচ্ছি, সাহিত্য পড়া পছন্দ, তারপরে বাজারে অনেক নীলক্ষেতে গেলেই অনেক সেলফ ডেভেলপমেন্টের অনেক বই পাওয়া যায় প্রচুর, এই বইগুলো পড়া যেতে পারে। তো আস্তে আস্তে আমি ব্যাচেলর করে থাকি, তাহলে আমি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি, ফর এক্সাম্পল কেউ ইঞ্জিনিয়ারিং পড়তেছে, কেউ হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছে, সো ওই টপিক রিলেটেড কিন্তু অনেক জটিল আর্টিকেল পাওয়া যায়, সায়েন্স আর্টিকেল পাওয়া যায়। সো আমি আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবো, শুরু করবো হচ্ছে ইজি নিউজ পেপার দিয়ে, তারপরে ব্লগ দিয়ে, তারপরে হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের বই দিয়ে, সর্বশেষ আমি হচ্ছে তোমার সাবজেক্ট রিলেটেড একটু একাডেমিক জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবো, আস্তে আস্তে আমার লেভেলটা ইমপ্রুভ হবে। অ্যাবসলিউটলি। সো রিডিং হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট, রাইট? এখন থেকে যদি টাইমিংটা বলতে যে হ্যাঁ তুমি বলেছো যে প্রথম নিউজ পেপার দিয়ে স্টার্ট করা এবং ইজি আর্টিকেল দিয়ে স্টার্ট করা, ফর এক্সাম্পল হয়তো কারো হয়তো স্পোর্টস নিয়ে ইন্টারেস্ট আছে, তারা হয়তো স্পোর্টস নিয়ে স্টার্ট করতে পারে। crickbuzz.com এ গেল, প্রত্যেকদিন হচ্ছে ক্রিক, মানে আজকে গতকালকে বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলা হয়েছে, পুরো খেলাটা আমি দেখছি, খেলাটা তো আমি অলরেডি দেখছি। আমি যখন ক্রিকবাজে গিয়ে একটা আর্টিকেল পড়লাম যে হ্যাঁ কি হয়েছে, তখন আমি বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে খেলা এটা হয়েছিল, এই জিনিসটাকে উনি এইভাবে লিখছে। তো আমার কিন্তু অ্যাটলিস্ট খেলাধুলা রিলেটেড টপিকে আমার স্ট্রাকচার বোঝা হয়ে গেল। সো আর্টিকেল পড়লো, যে সহজগুলো দিয়ে স্টার্ট করলো, তারপরে সায়েন্স, টেকনোলজি, পলিটিক্স এগুলো নিয়ে পড়া শুরু করলো, তারপরে তুমি যেটা বলতেছো যে সহজ বুক সেলফ ডেভেলপমেন্টের জন্য যে বুকগুলো আছে ওইগুলো দিয়ে স্টার্ট করা, অ্যান্ড দেন স্পেসিফিক টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ ওইগুলো নিয়েও পড়াশোনা করা। কতটুকু সময় স্প্যান্ড করা উচিত এভরি সিঙ্গেল ডে অভ্যাসটা তৈরি করার জন্য? আচ্ছা, এখন এটা ডিপেন্ড করে পার্সোনাল প্রেফারেন্সের উপরে। আমাদের সবার লাইফস্টাইল তো এক না, অনেক সময় একাডেমিক কাজকর্ম থাকলে বই পড়ার সময় পাওয়া যায় না। তো আমি মনে করি সবার তো দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা তো বই পড়া উচিত। আর অনেক সময় আমরা যখন বই পড়ি
এক্সট্রা কারিকুলার বইয়ের বাইরেও কিন্তু একাডেমিক বইও কিন্তু আমাদের পড়া হয়, সো ওইটাও তো এক ধরনের পড়াশোনাই। Absolutely. So আমি মনে করি অন্তত দিনে 1 ঘন্টা, সর্বোচ্চ 3-4 ঘন্টা দিতে পারলে আরো ভালো, যদি আমরা বই পড়তে পারি। লাস্টের দিকে হয়তো 3-4 ঘন্টা পড়াশোনা করবে, শুরুতে 1 ঘন্টা দিয়ে আমাদের অভ্যাসটা তৈরি করা উচিত যে হ্যাঁ আমি বই পড়তেছি, আমার একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে বইয়ের প্রতি। ভিউয়ার যারা আছে এখানে, আমরা কেন অভ্যাস নিয়ে কথা বলছি, রিডিংয়ের অভ্যাস নিয়ে কথা বলার ট্রাই করছি, কারণ অনেকে এই জিনিসটা জানে না যে আইএলস স্পেশালি রিডিং মডিউল সাকসেসফুলি কমপ্লিট করার জন্য বা 7+ অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি, টেকনিক্স, টিপস এটা 10-15 দিনে শেখানো যায়। আই প্রমিস ইউ উই ক্যান ডু দ্যাট। বাট আপনার কম্প্রিহেনশন লেভেল যদি ভালো না থাকে, আপনার রিডিংয়ে কখনোই যত টেস্ট দেন, আপনার কখনোই রিডিংয়ে ইমপ্রুভমেন্ট হবে না। সো পড়ার অভ্যাস তৈরি করুন। এবং এটা আমি একটু শেয়ার করতে চাই, আমাদের কোর্সে কিন্তু আমরা বলি যে আমরা ফাউন্ডেশন প্লাস প্রিপারেশন, আমরা প্যারালালি যেটা করা ট্রাই করি যে আমরা সহজ থেকেই শুরু করি, মানুষকে ট্রাই করি যে আর্টিকেল পড়ো, একটু আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, রাইট? একটু যদি বলতা যে এই যে অ্যাসাইনমেন্ট দিই আমরা, তারপরে সামারাইজ করতে বললি, আননোন ওয়ার্ডসগুলো বলি কালেক্ট করার জন্য, ওই ওয়ার্ডসের মিনিংগুলো ইংলিশে জানার জন্য, কেন করি এই জিনিসটা আমরা? এখন যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই অভ্যাস থাকে না পড়ার জন্য, আমরা চাই যতটুকু সময় তারা আমাদের কাছে থাকে অ্যাটলিস্ট তাদের মধ্যে এই অভ্যাসটা তৈরি করে দিতে পারি। আমরা একটা বীজ বপন করলাম, পরে এটা আস্তে আস্তে ফল দিল। তো আমরা ট্রাই করি তাদেরকে নিউজ পেপার আর্টিকেল দিই আমরা বাসায় পড়ার জন্য, বা কোনো বুকের সাজেশন দিই, সো যাতে করে তারা বাসায় গিয়ে অ্যাটলিস্ট তারা একটা জিনিস শুরু করে। একসময় দেখা গেলো যে তারা মানে ক্লাস করতে করতে, অ্যাসাইনমেন্ট করতে করতে নিজেরই একটা ইন্টারেস্ট চলে আসলো, ঠিক আছে আমার তো এই নিউজ ভালো লাগতেছে, বা আমি যে সবার তো কোনো না কোনো পছন্দ আছে। একটা মানুষ নিউজ পেপার পড়তেছে না, সে হয়তো বিনোদনের নিউজ অন্য জায়গা থেকে বাংলা নিউজ পড়তেছে, বাট সে তাকে যখন আমি নিউজ পেপার পড়তেছি, সে দেখা গেলো কি এখন থেকে সে ডেইলি পত্রিকা বিনোদনের পাতা রেগুলার পড়তেছে। তো তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যায় আর কি অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার কারণে। আবার তাকে যখন এই জিনিসটা সামারাইজ করতে বলি, তখন নতুন নতুন ওয়ার্ড তার শিখা হয়, কারণ প্রত্যেকটা টপিকের কিন্তু ডিফারেন্ট ভোকাবুলারি আছে। সো এতে করে তার ভোকাবুলারিটাও বিল্ড আপ হচ্ছে, রিডিং অভ্যাস তৈরি হচ্ছে। সো আই হোপ এগুলো হেল্প করে অনেক অ্যাসাইনমেন্টগুলো। সামারাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি পুরো জিনিসটা পড়ে আমি কতটুকু বুঝলাম। হ্যাঁ, সামারাইজেশনে যেটা হয় আমাদের কম্প্রিহেনশনটা টেস্ট হয়ে যায়, যে আমি একটা টোটাল জিনিস পড়লাম, আমি কোনো নোট করা ছাড়া আমি জাস্ট পড়লাম, পড়ার পর একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করলাম, ওভারঅল কি বলছে তারপর নিজে থেকে বলার ট্রাই করলাম। এতে করে মানে তার কম্প্রিহেনশনটা বিল্ড আপ হয়, সে নিজে থেকে অ্যাক্টিভলি ট্রাই করতেছে রিকল করার জন্য যে আমি কি পড়ছি, কি মনে আছে না। I think we are almost done. Thank you for sharing all the information. যারা এখানে আছে 7+ এর মার্কেটিং গিমিকে পড়বেন না, ফার্স্ট অফ অল আপনার কম্প্রিহেনশন লেভেল ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড দেন আইএলস এর রিডিং মডিউল কীভাবে দিতে হয় এটা শিখতে হবে, অ্যান্ড দেন টেস্ট দেয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওর জন্য আমরা ডেফিনেটলি আবার কাজ করবো।